পূর্ব এশিয়ার আকাশে ঘটে গেল এক রুদ্ধশ্বাস ঘটনা। কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে এক বিশাল ভূ রাজনৈতিক খেলা। চলুন আজ এর গভীরে গিয়ে দেখি আসলে কি ঘটেছিল। তো ঘটনাটা ঘটেছিল এই তো কিছুদিন আগে, 18ই ফেব্রুয়ারি, আর জায়গাটা ছিল পিৎসাগর। মানে এমন একটা জায়গা যেটা নিয়ে উত্তেজনা আর কৌশলগত রেষারেষি বহুদিনের। মাঠে নেমেছিল মার্কিন বিমানবাহিনীর 10টা F-16 ফাইটার জেট। ভাবা যায়, দক্ষিণ কোরিয়ার একটা হাইটেক বেস থেকে আকাশে উড়েছিল তারা, আর তাদের একটা বিশেষ উদ্দেশ্য ছিল। কিন্তু আকাশে তারা একা ছিল না। হঠাৎ করেই মাঝ আকাশে তাদের পথ আগলে দাঁড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির ফাইটার জেট। ঠিক কতগুলো ছিল সেটা জানা যায়নি, কিন্তু তাদের উদ্দেশ্যটা ছিল দিনের আলোর মতো পরিষ্কার। এক মুহূর্তের জন্য ভাবুন তো, দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধবিমানগুলো একে অপরের মিসাইল রেঞ্জের মধ্যে। আকাশে তখন কি পরিমাণ টেনশন বুঝতেই পারছেন। হ্যাঁ, দুই পক্ষই তখন আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলছিল, কিন্তু একটা ছোট্ট ভুল, জাস্ট একটা ভুল পদক্ষেপ, আর তাতে শুরু হয়ে যেতে পারত ভয়ঙ্কর এক সংঘাত। যাক, ভালোই আমেরিকান জেটগুলো কোনো ঝামেলা ছাড়াই ফিরে আসে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন এমন একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে ঠিক কোথায় ঘটনাটা ঘটেছিল তার উপর। দেখুন, এটা কিন্তু কোনো দেশের নিজের আকাশসীমার মধ্যে ঘটেনি, বরং এটা ঘটেছে আকাশের এমন একটা গ্রে জোনে যেখানে নিয়মকানুনগুলো বেশ অস্পষ্ট। এই ধূসর এলাকাটাকেই বলা হয় ADIZ, মানে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন। সহজ করে বললে এটা হলো একটা দেশের নিরাপত্তার একটা বাড়তি স্তর, যা আন্তর্জাতিক আকাশ পর্যন্ত ছড়ানো। এটা কিন্তু ঠিক দেশের সীমান্ত না, বরং নিজেদের প্রভাব জাহির করার একটা এলাকা। আচ্ছা, এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, সার্বভৌম আকাশ সীমা আর ADZ-এর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। একটা দেশের সার্বভৌম আকাশসীমা আন্তর্জাতিক আইন দিয়ে স্বীকৃত, মানে উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। সেখানে ওই দেশের কথাই শেষ কথা। কিন্তু ADZ, ওটা একটা দেশ নিজেই ঘোষণা করে দেয়, আর এর নিয়মকানুন অন্যরা মানতে বাধ্য না। অনেকটা এটা আমার এলাকা বলে দাবি করার মতো। এই পুরো সমীকরণে আরও একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, দক্ষিণ কোরিয়া। কারণ মার্কিন জেটগুলো উড়েছিল ওখানকারই ওসান এয়ারবেস থেকে, যেটা কিনা কোরিয়ায় মার্কিন ফোর্সের কমান্ড সেন্টার। আর ঠিক এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। ব্যাপারটা হলো, দক্ষিণ কোরিয়ার মিডিয়া বলছে যে এই মিশনটার ব্যাপারে সিউলকে নাকি কিছুই জানানো হয়নি। তাদের কথা খুব পরিষ্কার, এটা তোমরা নিজেরা করেছ, ভবিষ্যতে এমনটা যেন আর না হয়। বুঝতেই পারছেন, এই ঘটনাটা ওয়াশিংটন আর সিউলের বহুদিনের পুরনো বন্ধুত্বে একটা অস্বস্তি তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার অবস্থাটা একবার ভাবুন। কি এক উভয় সংকটে পড়েছে তারা। একদিকে তাদের প্রধান সামরিক পার্টনার আমেরিকা, আর অন্যদিকে সবচেয়ে বড় অর্থনৈতিক পার্টনার চীন। এই একটা ঘটনায় আমেরিকার সাথে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে, আবার চীনের সাথে সম্পর্ক ভালো করার যে চেষ্টা সেটাও ধাক্কা খেল। সব মিলিয়ে সিউল এখন খুবই নাজুক একটা কূটনীতিক অবস্থানে। তো আমরা আবার সেই মূল প্রশ্নটাই ফিরে আসি, আমেরিকা আসলে কি করতে চাইছিল? কারণ এটা যে কোনো রুটিন মহড়া ছিল না, তা তো মিশনটার সময় আর ধরন দেখেই বোঝা যাচ্ছে। এর পেছনে নিশ্চিতভাবেই কোনো গভীর পরিকল্পনাই ছিল। টাইমিংটাই ছিল আসল খেলা। দেখুন, ফেব্রুয়ারির শুরুতে চীনে চলছিল সপ্তাহব্যাপী নববর্ষের ছুটি, আর ঠিক সেই ছুটির মাঝখানে 18 ফেব্রুয়ারি মার্কিন জেটগুলো চীনের ADIZ-এর কাছে এত বড় একটা মহড়া চালালো। উদ্দেশ্যটা কি? খুবই পরিষ্কার, জাতীয় ছুটির সময় একটা দেশের সামরিক বাহিনী কতটা অ্যালার্ট থাকে, কতটা তাড়াতাড়ি তারা জবাব দিতে পারে, সেটাই পরখ করে দেখা। এই একটা পরীক্ষা থেকে মার্কিন গোয়েন্দারা কিন্তু অনেক কিছু জেনে নিতে পারে, যেমন বিপদ সংকেত পাওয়ার কতক্ষণের মধ্যে চীনের ফাইটার জেট আকাশে ওড়ে, তারা কি ধরনের জেট ব্যবহার করে, তাদের কৌশলই বাকি। শুধু তাই না, তাদের ইলেকট্রনিক যুদ্ধ করার ক্ষমতা, গ্রাউন্ড কন্ট্রোলের সাথে তাদের যোগাযোগের ধরন, এই সব মূল্যবান তথ্য হাতে চলে আসে। সোজা কথায়, কোনো বড় ঝুঁকি না নিয়েই প্রতিপক্ষের শক্তি মেপে নেওয়ার একটা ক্লাসিক চাল ছিল এটা। কিন্তু ব্যাপারটা শুধু গোয়েন্দা তথ্য জোগাড় করার মধ্যেই থেমেছিল না। আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের সামরিক মুভমেন্ট নিজেই একটা বিরাট রাজনৈতিক সিগন্যাল। এই সিগন্যালটার আসলে 3টে দিক ছিল।
প্রথমত, চীন যে একতরফাভাবে এডিআইজেড ঘোষণা করেছে, আমেরিকা সেটা মানে না এই বার্তাটা দেওয়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আকাশসীমায় তারা যে অবাধে চলাচল করার অধিকার রাখে সেটা প্রতিষ্ঠা করা। আর সবশেষে চীন এবং ওই অঞ্চলের বাকি দেশগুলোকে নিজেদের শক্তি আর সক্ষমতার একটা কড়া বার্তা পাঠানো। প্রত্যেকটা পদক্ষেপই ছিল খুব হিসাব করে নেওয়া। তাহলে দেখুন, খুব কম ঝুঁকি নিয়ে একটা মহড়া চালানো হলো, কিন্তু তার ভেতর দিয়ে একটা হাই স্টেক্স বার্তা পাঠিয়ে দেওয়া হলো। এই একটা ঘটনায় আসলে দেখিয়ে দিচ্ছে যে এই সময়ে দুই বড় শক্তির মধ্যেকার লড়াইটা ঠিক কেমন। এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি উড়ানই হলো এক একটা পরীক্ষা আর এক একটা বার্তা। এই রকম জটিল রাজনৈতিক বিশ্লেষণ আর কৌশলগত বিষয়গুলো নিয়ে যদি আরও গভীরভাবে জানতে চান, তাহলে অবশ্যই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করে রাখুন।